প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি সাদত কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়ের উপরে তোমাদের ক্লাস নিব সেটি হচ্ছে আমাদের অনার্স প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এটির হিসাব বিজ্ঞানের যে নীতিমালা অর্থাৎ আমাদের অ্যাকাউন্টিং প্রিন্সিপালস যেগুলো আছে সেই প্রিন্সিপালসের উপরে আমাদের আজকের এই অনলাইন ক্লাস। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা দেরি না করে আজকের এই হিসাব বিজ্ঞান নীতিমালা বিষয়ের উপরে আলোকপাত করব। আমরা শুরুতেই বুঝতে চেষ্টা করব যে হিসাব বিজ্ঞানের নীতিমালা এটি বলতে আসলে আমরা কি বুঝি, এরপর আমাদের যে বিষয়গুলো বোর্ডে আছে সেগুলো নিয়ে আমরা আলাপ করব। প্রথমে আমরা জানতে চেষ্টা করি হিসাব বিজ্ঞানের নীতিমালা এটি বলতে আমরা আসলে কি বুঝি। হিসাব বিজ্ঞান হচ্ছে একগুচ্ছ কৌশল যা নির্ধারিত ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে হিসাব বিজ্ঞানের তাত্ত্বিক যে কাঠামো, সেই কাঠামোতে বেশ কিছু নিয়মনীতি ও প্রথার উপর প্রতিষ্ঠিত হয়েছে। হিসাব বিজ্ঞানের প্রাথমিক পর্যায়ে, সেটি অনেক আগে, যখন কোনো নীতিমালা ছিল না, তখন হিসাব রক্ষণের উদ্দেশ্যকে সামনে রেখে কিছু নিয়মকানুন মেনে চলা হতো। এসব নিয়মকানুনকেই বলা হতো হিসাব প্রথা। দীর্ঘদিন ধরে এসব প্রথা ব্যবহৃত হওয়ার ফলে পরবর্তী পর্যায়ে হিসাব রক্ষণের প্রয়োজনে এগুলোকে হিসাব সংক্রান্ত ধারণা হিসেবে গণ্য করা হতে থাকে এবং কালক্রমে তা হিসাব বিজ্ঞান নীতিমালায় রূপান্তরিত হয়। এসব নীতিমালা পরবর্তীকালে বিভিন্ন দেশ এবং বিভিন্ন হিসাব সংস্থা কর্তৃক ব্যবহৃত হয়ে সর্বজনীনভাবে গ্রহণযোগ্যতা লাভ করছে। এসব নিয়মনীতি ও প্রথার উপর ভিত্তি করেই সমগ্র বিশ্বের প্রতিষ্ঠানসমূহ তাদের হিসাব সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে এবং আর্থিক বিবরণীসমূহ প্রস্তুত করছে। তো আমরা এই পর্যায়ে হিসাব বিজ্ঞানের যে নীতিমালাগুলো আছে, এই নীতিমালাগুলোকে আমরা তিনটি পর্যায়ে বোর্ডে উপস্থাপন করেছি। আমরা সবাই লক্ষ্য করি হিসাব বিজ্ঞানের নীতিমালাগুলো তিনটি পর্যায়ে। প্রথম পর্যায়ে হচ্ছে অনুমানসমূহ। আমরা অনুমানসমূহের আন্ডারে কয়েকটি বিষয় উপস্থাপন করেছি। অনুমান যে বিষয়গুলো নিয়ে প্রতিষ্ঠিত: সত্তা ধারণা, চলমান প্রতিষ্ঠান ধারণা, অর্থের পরিমাপ একক ধারণা এবং আছে হিসাবকাল ধারণা। এরপরে দ্বিতীয় পর্যায় হচ্ছে নীতিসমূহ, যার এক নম্বরে আছে ক্রয়মূল্য নীতি, 2 আয় চিহ্নিতকরণ নীতি, 3 আয় ব্যয় সংযোগ নীতি, 4 পূর্ণ প্রকাশ নীতি, 5 বস্তুতাত্ত্বিক নীতি, 6 সামঞ্জস্যতার নীতি। এবং তৃতীয় পর্যায়ে আলাপ করা হয়েছে সীমাবদ্ধতাসমূহ। সীমাবদ্ধতাসমূহের মধ্যে যেগুলো আছে: প্রথম পর্যায়ে 1 আপেক্ষিক গুরুত্ব, 2 রক্ষণশীলতা, 3 ব্যয় সুবিধা তুলনা, 4 শিল্পরীতি। আমরা এই পর্যায়ে হিসাব বিজ্ঞানের নীতিমালার যে অনুমানসমূহগুলো উপস্থাপন করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ভিত্তি হচ্ছে অনুমানসমূহ, অর্থাৎ মূল ভিত্তি হচ্ছে যে অনুমানগুলো উপস্থাপন করা হয়েছে এই বিষয়গুলো। এই বিষয়ে এখন আমরা আলাপ আলোচনা করব। প্রথমেই আছে সত্তা ধারণা, যেটিকে আমরা ইংরেজিতে বলি
এন্টিটি কনসেপ্ট বা বিজনেস এন্টিটি কনসেপ্টস, কারবারি সত্তা ধারণা। এই সত্তা ধারণা বলতে আসলে আমরা কি বুঝি? এই ধারণা অনুসারে কারবার প্রতিষ্ঠানকে তার মালিক পক্ষ থেকে আলাদা সত্তা হিসেবে বিবেচনা করা হয়। কারবার প্রতিষ্ঠানের সম্পত্তিগুলোকে মালিকের সম্পত্তি এবং দেনাগুলোকে মালিকের দায় হিসেবে গণ্য করা হয় না। এই ধারণা অনুসারে কারবারি এর সকল সম্পত্তির মালিক এবং কারবারি এর সকল দায়-দায়িত্বের জন্য দায়ী। মালিক এবং প্রতিষ্ঠানের মধ্যে এরূপ পার্থক্যের কারণেই প্রতিষ্ঠানের জন্য আলাদা হিসাব রাখা হয়। মালিক কারবারে মূলধন যোগান দিয়ে থাকে। কারবারের দায়িত্ব মুনাফাসমূহ সে মূলধন মালিককে ফেরত দেওয়া। এরূপ দৃষ্টিভঙ্গি মেনে চলেই কারবারের যাবতীয় লেনদেন লিপিবদ্ধ করা হয়। ফলে কারবারের হিসাব বইতে শুধু কারবারের লেনদেনই অন্তর্ভুক্ত করা হয়। মালিক বা পরিচালনা পক্ষের কোনো ব্যক্তিগত লেনদেন কারবারের হিসাব বইতে অন্তর্ভুক্ত করা হয় না। যেমন, মালিক যদি ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি গাড়ি ক্রয় করেন, তাহলে তা কারবারের সম্পদ হিসেবে বিবেচনা করা যাবে না। তবে কারবারের প্রয়োজনে যদি গাড়ি ক্রয় করা হয়, তাহলে তা কারবারের সম্পদ হিসেবে হিসাব বইতে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। এটি হচ্ছে আমাদের সত্তা ধারণার উপরে আলোকপাত। দ্বিতীয়ত যেটি উপস্থাপন করা হয়েছে অনুমানের মধ্যে, সেটি হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা, যেটিকে আমরা ইংরেজিতে বলি গোয়িং কনসার্ন কনসেপ্ট। ব্যবসায় একটি চলমান প্রতিষ্ঠান বিশেষ ক্ষেত্র ছাড়া সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান ও তাদের কার্যাবলী বছর পর বছর ধরে অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকবে। অদূর ভবিষ্যতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে না। এ ধারণার উপর ভিত্তি করেই খরচ ও আয়কে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় এই দুভাগে ভাগ করা হয়েছে। স্থায়ী সম্পত্তির ক্রয়মূল্য থেকে অবচয় বাদ দিয়ে উদ্ধৃতপত্র বা আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয়, বাজার মূল্যে দেখানো হয় না। অগ্রিম প্রদত্ত খরচের যদিও কোনো আদায়যোগ্য মূল্য নেই, তথাপিও তাকে খরচ হিসেবে গণ্য করা হয় না। চলতি সম্পদের বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে ছোট অংশটিকে হিসাবের বইতে দেখানো হয়। প্রত্যেকটি আসলে চলমান প্রতিষ্ঠান ধারণার উপরেই প্রতিষ্ঠিত। 3. অর্থের পরিমাপ একক ধারণা। এই ধারণা অনুসারে কেবল মুদ্রা মানে অন্তর্ভুক্ত করা যায় এমন লেনদেনসমূহকে হিসাবের বইতে অন্তর্ভুক্ত করা হবে। যেসব ঘটনা মুদ্রা মানে প্রকাশ করা সম্ভব নয়, সেগুলোকে হিসাবের বইতে অন্তর্ভুক্ত করা হবে না। ব্যবসায়ের যাবতীয় লেনদেনকে মুদ্রা মানে প্রকাশের উদ্দেশ্যে বিভিন্ন প্রকৃতির লেনদেনসমূহকে একটি সাধারণ পরিমাপকের আওতায় আনা হয়। অর্থাৎ এ ধারণা অনুসারে হিসাব বিজ্ঞানের বিভিন্ন সময়ের লেনদেনের অর্থমূল্যকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। চতুর্থত যেটি উপস্থাপন করা হয়েছে সেটি হচ্ছে হিসাবকাল ধারণা। আমাদের অনুমান সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধারণা। এই ধারণা অনুসারে ব্যবসায়ের নিট ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়ের লক্ষ্যে প্রতিষ্ঠানের অনন্ত জীবনকালকে ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে বিভক্ত করা হয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র সময়কালকে হিসাবকাল বা অ্যাকাউন্টিং পিরিয়ড বলা হয়। চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে ব্যবসা প্রতিষ্ঠান অনন্তকাল ধরে চলবে, কিন্তু দীর্ঘ ও অনির্দিষ্টকাল শেষে হিসাব নিকাশ করে ব্যবসায়ের ফলাফল নির্ণয় করা অসম্ভব। তাছাড়া একটি নির্দিষ্ট সময় পর পর মালিক তার ব্যবসায়ের লাভ ক্ষতি সম্পর্কে জানতে চায়। এজন্যই ব্যবসায় অনন্তকাল ধরে চলবে এ ধারণা করা হলেও ব্যবহারিক ক্ষেত্রে এই অনন্ত জীবনকালকে ছোট ছোট সময় বিভক্ত করে প্রত্যেক সময়ের জন্য লাভ লোকসান ও আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। হিসাব বিজ্ঞানের এই অনুমানকে বা ধারণাকে হিসাবকাল অনুমান বলা হয়।
এই হিসাবকাল ১ বছর ৬ মাস বা ৩ মাস হতে পারে, তবে হিসাবকাল সাধারণত ১২ মাস বা ১ বছর হয়ে থাকে। ১ বছরের বেশি নয় বা ১২ মাসের বেশি নয়। তো আমরা দ্বিতীয় যে পর্যায়ে ভাগ করা হয়েছে হিসাব বিজ্ঞান নীতিমালা অর্থাৎ নীতিসমূহ আকারে, সেই নীতিসমূহ আসলে আমরা নীতি বলতে কি বুঝি? হিসাব বিজ্ঞানের মৌলিক অনুমানসমূহের উপর ভিত্তি করে হিসাব পেশা কতগুলো নীতির উন্নয়ন করেছে, যেগুলোকে ব্যবহারিক নির্দেশিকা বলা হয়। এই নির্দেশিকায় অর্থনৈতিক ঘটনা ও লেনদেনগুলো কিভাবে হিসাবভুক্ত হবে এবং কিভাবে আর্থিক প্রতিবেদনে উপস্থাপিত হবে তার সুস্পষ্ট ব্যাখ্যা আছে। তো এই নীতিগুলোকে যেভাবে আমরা উপস্থাপন করেছি বোর্ডে, সেই নীতিগুলো নিয়ে আমরা এখন আলাপ করব। প্রথমে আছে আমাদের ক্রয়মূল্য নীতি। ক্রয়মূল্য নীতি বলতে আমরা কি বুঝি? এ ধারণা অনুসারে স্থায়ী সম্পত্তিসমূহকে যে মূল্যে ক্রয় করা হয় সে মূল্যে অর্থাৎ ক্রয়মূল্যে লিপিবদ্ধ করতে হবে। পরবর্তী সময়ে বাজার মূল্য যাই হোক না কেন তা বিবেচনা করে তা হিসাবের বইতে লিপিবদ্ধ করা যাবে না। চলতি সম্পত্তির ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। চলতি সম্পত্তি ক্রয়মূল্যে লিপিবদ্ধ করা হলেও পরবর্তীকালে বাজার মূল্য কমে গেলে রক্ষণশীলতা নীতি অনুসারে উক্ত সম্পত্তির বাজার মূল্যকে হিসাবের বইতে দেখাতে হবে। সুতরাং ক্রয়মূল্য নীতি অনুসারে সম্পত্তিকেই সবসময় ক্রয়মূল্যে লিপিবদ্ধ করতে হবে। হিসাবকাল শেষে চলতি সম্পত্তির বাজার মূল্য হ্রাস পেলে তা বাজার মূল্যে প্রকাশ করা হলেও স্থায়ী সম্পত্তির সবসময় ক্রয়মূল্যে দেখাতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি আমাদের এখানে উপস্থাপিত হয়েছে সেটি হচ্ছে আয় চিহ্নিতকরণ নীতি অর্থাৎ রেভিনিউ রেকগনিশন প্রিন্সিপাল, যেটিকে আমরা বলি। সেটি হচ্ছে এ ধারণা অনুসারে নির্দিষ্ট হিসাবকালের মধ্যে সকল অর্জনকে আয় হিসেবে চিহ্নিত করতে হবে। এই আয় নগদ বা বাকি দুভাবেই হতে পারে। কারবারের ভিতর নগদ টাকার আগমনকে সাধারণ অর্থে আয় বোঝায়। এই আয় দ্বারা প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পায়। আমেরিকান হিসাব বিজ্ঞান সংস্থা এপিবি এর মধ্যে ৩ প্রকার প্রাপ্তিকে আয় বলা যায়, যথা পণ্য বিক্রয়, ২ সেবা প্রদান ফি এবং ফার্মের সম্পদ ব্যবহারের কারণে অন্যের নিকট হতে প্রাপ্য সুদ, ভাড়া, রয়্যালটি ফি ইত্যাদি, এবং পণ্য ছাড়া অন্য কোনো সম্পদ বিনিময় বা বিক্রয়, যেমন কলকব্জা, আসবাবপত্র, বিনিয়োগ ইত্যাদি বিক্রয় হতে মুনাফা। আয় চিহ্নিতকরণ নীতি অনুযায়ী বিক্রয় যখনই সংগঠিত হবে তখনই বিক্রয়কে আয় হিসেবে চিহ্নিত করতে হবে। এ বিক্রয়ের ভিত্তিতে ক্রেতা এবং বিক্রেতার লেনদেনের বিনিময় জড়িত। এক্ষেত্রে বিক্রয় মূল্য আয় আদায়ের জন্য একটি উদ্দেশ্যভিত্তিক পরিমাপ। কোনো বিক্রিত পণ্যের মালিকানা হস্তান্তরিত হওয়ার ফলে ক্রেতার নিকট হতে যে হিসাব বছরে বিক্রেতা পণ্যের মূল্য আদায় করার অধিকার অর্জন করে সে বছরই তা আয় হিসেবে লিপিবদ্ধ করতে হবে। যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে এটি বলতে পারি। যেমন আসলামের নিকট 2012 সালের 7ই ডিসেম্বর তারিখে 50,000 টাকার পণ্য বিক্রয় করে তার মূল্য 2013 সালের 10ই জানুয়ারি তারিখে পাওয়া গেল। এক্ষেত্রে যদিও পণ্যের মূল্য 2013 সালের জানুয়ারি মাসের 10 তারিখে পাওয়া গেছে, তথাপিও এক্ষেত্রে আয় লিপিবদ্ধ করতে হবে 2012 সালের 7ই ডিসেম্বর তারিখে, কারণ বিক্রেতা ডিসেম্বর 7 তারিখেই আয় আদায় করার অধিকার লাভ করেছে। 3 নম্বরে আমাদের এখানে যেটি উপস্থাপিত হয়েছে সেটি হচ্ছে আয় ব্যয়ের সংযোগ নীতি, যেটিকে আমরা ইংরেজিতে ম্যাচিং অফ কস্ট অ্যান্ড রেভিনিউ প্রিন্সিপাল বলি। সেটি হচ্ছে যে আয়ের সাথে ব্যয়ের সংযোগ সাধনই হচ্ছে আয় ব্যয় সংযোগ নীতি। নির্দিষ্ট সময়ের অর্জিত আয়কে ওই সময়ের সংগৃহীত ব্যয়ের বিপক্ষে লিপিবদ্ধকরণই হচ্ছে আয় ব্যয়ের সংযোগ নীতি। এ নীতির মূল কথা হচ্ছে লেট এক্সপেন্সেস ফলো দ্য রেভিনিউ, অর্থাৎ খরচকে আয় অনুসরণ করতে দাও। এ নীতি সর্বদা বকেয়া ভিত্তিক হিসাব রক্ষণ কৌশল মেনে চলে। বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থায় যেমন কোনো একটি নির্দিষ্ট হিসাবকালে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে নিট আয় পাওয়া যায়, তেমনি আয় ব্যয়ের সংযোগ নীতি অনুসারে পণ্য বা সেবা বিক্রয় করে
মোট যে আয় পাওয়া যায় তা হতে উক্ত আয় অর্জন করতে যে ব্যয় হয় তা বাদ দিতে হবে। এ কারণেই আয় বিবরণীতে প্রদত্ত খরচ হতে অগ্রিম খরচ বিয়োগ করা হয় এবং বকেয়া খরচ যোগ করা হয়। একইভাবে প্রাপ্ত আয়ের সাথে অগ্রিম ও বকেয়া আয় সমন্বয় করে প্রকৃত আয় নির্ণয় করা হয়। চতুর্থত যে বিষয়টি এখানে উপস্থাপিত হয়েছে সেটি হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি, ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল। এ নীতি অনুসারে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার উদ্দেশ্যে তৈরিকৃত আর্থিক বিবরণীতে তথ্যসমূহ সঠিক এবং নির্ভরযোগ্য হতে হবে। আর্থিক বিবরণীসমূহে প্রদত্ত তথ্য সংশ্লিষ্ট পক্ষের সিদ্ধান্ত গ্রহণের জন্য পর্যাপ্ত হতে হবে এবং বিনিয়োগকারীদের নিকট বিভ্রান্তিকর হতে পারবে না। হিসাবরক্ষণ পদ্ধতিতে কোনোরূপ পরিবর্তন হলে তার কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে। পূর্ণ প্রকাশ নীতির বাস্তবায়নের ফলে হিসাবের সততা, স্বচ্ছতা ও বাইরের লোকদের নিকট গ্রহণযোগ্যতা বহুলাংশ বৃদ্ধি পায়। পাঁচে যে বিষয়টি এখানে উপস্থাপিত হয়েছে সেটি হচ্ছে বস্তুতাত্ত্বিক নীতি। এই নীতি অনুযায়ী কোনো বস্তু দীর্ঘদিন ব্যবসায় ব্যবহার করা গেলেও এর বস্তুগত দিক বিবেচনা করে একে সম্পত্তিরূপে গণ্য না করে রাজস্ব ব্যয়রূপে গণ্য করা হয়। যেমন 50 টাকা ব্যয়ে একটি পেপার ওয়েট ক্রয় করে 2-4 বছর অফিসের কাজে ব্যবহার করা গেলেও এর মূল্য ও আয়তন বিবেচনা করে একে সম্পত্তিরূপে গণ্য না করে রাজস্ব ব্যয় অর্থাৎ অফিস সরবরাহরূপে গণ্য করা হয়। 6 নম্বরে যেটি এখানে উপস্থাপন করা হয়েছে সেটি হচ্ছে সামঞ্জস্যতার নীতি। এ নীতি অনুসরণ করে প্রত্যেক আর্থিক বছরে একই নিয়ম নীতি অনুসরণ করে আর্থিক বিবরণীসমূহ প্রস্তুত করা হয়। অর্থাৎ এক বছরে যে নিয়ম অনুসরণ করা হবে পরবর্তী বছরেও সেই একই নিয়ম অনুসরণ করে আমাদের হিসাবগুলো বা আর্থিক বিবরণীগুলো প্রস্তুত করতে হবে। এক বছর এক নিয়ম এবং আরেক বছর আরেক নিয়ম অনুসরণ করে হিসাব রক্ষণ করা যাবে না। এই বিষয়গুলো হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের নীতিমালার নীতিসমূহ। তো আমরা আজকে এ পর্যন্তই থাকবে। আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে আমাদের যে সীমাবদ্ধতাগুলো আছে হিসাব বিজ্ঞান নীতিমালার এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়ের উপরে আমরা আলোকপাত করব। তোমরা আমাদের এখানে আজকে যে বিষয়গুলো আলাপ করা হলো সেটি হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান নীতিমালার অনুমান এবং নীতিসমূহ। তো আশা করি তোমরা এই দুটি বিষয় খুব সুন্দর এবং চমৎকারভাবে বুঝতে পেরেছ। তো তোমরা বাসায় চেষ্টা করবে তোমাদের যে পাঠ্য বই থেকে আজকে তোমাদের এই বিষয়গুলো পড়ানো হলো সেই পাঠ্য বই থেকে এই বিষয়গুলো আরেকটু স্টাডি করে বোঝার চেষ্টা করবে। তবে আমি আশা করি আজকে তোমাদের যেভাবে বিষয়গুলো উপস্থাপিত হয়েছে তোমরা বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা এই বিষয়ের উপরে আবারও আলোকপাত করব। ধন্যবাদ সবাইকে।